আমরা কতদিন ডাব্লিউএসডি মেথডে আহ মোমেন্ট ইন্টারনাল মোমেন্ট ক্যালকুলেশন আমরা দেখছিলাম। আজকে আমরা ইউএসডি মেথডে দেখব। মোটামুটি সিমিলারই, হ্যাঁ। ইউএসডি মেথডের কনসেপ্টটা সিমিলারই, কিন্তু এইখানে নতুন কিছু আমাদেরকে জানতে হবে। তো নতুন কিছু জিনিসটা কি অ্যাকচুয়ালি, যে আমরা তো বিম ডিজাইন করব। তো বিমের দুইটা টাইপ আছে জেনারেলি। একটাকে আমরা বলি হচ্ছে রেক্টেঙ্গুলার বিম, আর আরেকটাকে আমরা বলি হচ্ছে টি বিম। একটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার বিম, আর আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে টি বিম। ঠিক আছে। তো এই রেক্টেঙ্গুলার বিমের মধ্যে আমাদের আবার দুইটা টাইপ আছে। একটা হচ্ছে সিংলি রিইনফোর্সড বিম, আর আরেকটা টাইপের নাম হচ্ছে ডাবলি রিইনফোর্সড বিম। ঠিক আছে। এখন মেইন কথা হচ্ছে যে আমাদের কখন আমরা বুঝবো যে আসলে আমার বিমটা সিংলি রিইনফোর্সড বিম, আর কখন আমরা বুঝবো যে আমাদের বিমটা হচ্ছে ডাবলি রিইনফোর্সড বিম। তো সিংলি রিইনফোর্সড বিম হইলে আমাদের সিংলি রিইনফোর্সড বিমের মোমেন্টের সূত্রগুলো ইউজ করতে হবে, আর ডাবলি রিইনফোর্সড বিম হইলে আমাদের ডাবলি রিইনফোর্সড বিমের মোমেন্টের সূত্রগুলা ইউজ করতে হবে। তো এইটা যদি রেক্টাঙ্গুলার হয়, তো প্রথমেই আমাকে বিম একটা আইডেন্টিফাই করার পরে আমাকে চেক দিয়ে নিতে হবে ওয়েদার ইট ইজ রেক্টাঙ্গুলার অর ইট ইজ টিবি। যদি রেক্টাঙ্গুলার হয় তাহলে আমাকে আবার আইডেন্টিফাই করতে হবে এটা কি সিঙ্গলি বিম নাকি এটা ডাবলি বিম। আর টি বিম যদি হয় তাহলে টি বিমের ইকুয়েশন গুলো আমরা ইউজ করব, যদি রেক্টাঙ্গুলার না হয় টি বিম হইলে টি বিমের সূত্রগুলো আমরা ইউজ করব। তো এটা আমরা পরবর্তীতে পড়বো, টি বিম এবং ডাবলি, এটা আমরা পরবর্তীতে পড়বো। তো আমি ধরে নিচ্ছি প্রথম অবস্থায় যেহেতু আমি টি বিম কি জানি না, আমি ধরে নিচ্ছি আমার বিমটা আসলে রেক্টাঙ্গুলার বিম। তাহলে এটা আর ভেরিফিকেশনের দরকার নাই যে ওয়েদার ইট ইজ রেক্টাঙ্গুলার অর টি বিম। আমরা ধরে নিব যে এটা হচ্ছে আমার রেক্টাঙ্গুলার বিম। তো রেক্টাঙ্গুলার বিম আমি ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আমার বিমটা সিঙ্গলি রিইনফোর্সড বিম হবে নাকি ডাবলি রিইনফোর্সড বিম হবে, এই প্রশ্নটা চলে আসলো। তো সেটা আমরা কিভাবে বের করব? তো প্রথম কথা হচ্ছে যে আমি একটা বিমের বেসিক কনসেপ্টটা আমি একটু দেখাই। গতদিন আমি দেখেছিলাম একটা বিমে নিউট্রাল এক্সিসের উপরের যে অংশটুকু, সেই অংশটুকুর কনক্রিট নেয় হচ্ছে কম্প্রেশন, আর নিচে যে স্টিল আছে সেই স্টিল নেয় হচ্ছে টেনশন। তো এই কনসেপ্টে আমাদের আরসিসি যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা বলছে এটার মধ্যে একটা ব্যালেন্সিং অ্যাক্ট থাকতে হবে। ব্যালেন্সিং অ্যাক্ট হচ্ছে যে কনক্রিট যে অ্যামাউন্টের কম্প্রেশন নিবে, স্টিল ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ টেনশন নিবে। মানে সি ইকুয়াল টু অ্যাকচুয়ালি টি হইতে হবে। তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যালেন্সিং কনসেপ্ট বা ব্যালেন্সড রিইনফোর্সমেন্ট রেশিও। তো এই ব্যালেন্স রিইনফোর্সমেন্ট রেশিও ইউজ করলে আমাদের সি ইকুয়াল টু কি হবে, টি হবে। মানে কনক্রিট যতটুকু কম্প্রেশন নিবে, স্টিল ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ টেনশন নেবে। এখন কনক্রিট যে কম্প্রেশন ফোর্স নেয় এটা কিসের উপর ডিপেন্ড করে? বেসিক সূত্রের দিকে যদি যাই, আমরা জানি স্ট্রেস ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। ফোর্স ইকুয়াল টু আমরা লিখতে পারি স্ট্রেস ইন্টু এরিয়া। ওকে। এখন কনক্রিট যে ফোর্সটা নিচ্ছে সেটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স। তাহলে কনক্রিটের স্ট্রেস নেওয়ার ক্যাপাবিলিটি ইউএসডি মেথডে এফসি প্রাইম ইন্টু কনক্রিটের এরিয়া, ওই এই জোনের এরিয়া আর কি, বি ইন্টু এটার নাম দিলাম আমরা, ধরে রাখলাম যে এটার নাম এ। তাহলে এফসি প্রাইম ইন্টু বি ইন্টু এ। এফসি হচ্ছে তার
স্ট্রেস নেওয়ার ক্যাপাবিলিটি সিগমা, আর এ হচ্ছে তার কনক্রিটের এরিয়া। তো নিউটন এক্সিসের উপরের যে এরিয়াটুকু আছে সেই এরিয়াটুকুই শুধুমাত্র কম্প্রেসিভ ফোর্স নিবে। এই কারণে সি ইকুয়ালটা আমরা লিখলাম এফ সি প্রাইম বি এ। আচ্ছা, এখন এফ সি প্রাইমের মান সাধারণত হয় হচ্ছে 4 কেএসআই, 3.5 কেএসআই এরকম, মানে 3 কেএসআই, 3.5 কেএসআই এরকম। কারণ কনক্রিটের কম্প্রেসিভ ফোর্স নেওয়ার ক্যাপাবিলিটি এরকমই হয়ে থাকে, 3, 3.5, 4 এরকম। যেহেতু তার স্ট্রেস নেওয়ার ক্যাপাবিলিটি কম, সেহেতু তার এরিয়া বেশি লাগতেছে, তাহলে সি আমি পাবো। টি তে কি হচ্ছে, টি তে হচ্ছে সেম সূত্রটা অ্যাপ্লাই করলে স্টিলের স্ট্রেস নেওয়ার ক্যাপাবিলিটি হচ্ছে ইউএসডি মেথডে এফ ওয়াই, এবং স্টিলের এরিয়া হচ্ছে এএস। এখন আমি যদি এফ সি প্রাইম এবং এফ ওয়াই এর মধ্যে কম্পেয়ার করি, কম্পেয়ার করলে আমরা দেখবো যে স্টিলের স্ট্রেস নেওয়ার ক্যাপাবিলিটি অনেক অনেক বেশি, 60 কেএসআই মিনিমাম। আমরা 60 গেজের স্টিল ইউজ করলে সেটা হয় 60 কেএসআই, যেখানে কনক্রিটের স্ট্রেস নেওয়ার ক্যাপাবিলিটি অনলি 3, 3.5 অথবা 4 কেএসআই। যার কারণে এই কনক্রিটের এত বড় এরিয়া লাগতেছে, যেটা কিনা কম্প্রেসিভ ফোর্স জেনারেট করতেছে। স্টিলের যেহেতু স্ট্রেস নেওয়ার ক্যাপাবিলিটি বেশি, সেই কারণে অল্প স্টিলের এরিয়া প্রোভাইড করেই আমি সমান অ্যামাউন্ট অফ টি প্রডিউস করতে পারতেছি। তো এই কারণে এখানে একেবারে টোটালটা ভর্তি স্টিল দরকার নাই, অল্প কিছু স্টিল হইলেই কিন্তু আপনি সেটা ব্যালেন্স করতে পারছেন। কেমনে কেমনে সেটা ব্যালেন্স করতে পারলাম, যে আমরা জানি সি ইকুয়াল টু টি, এখন সি এর মান বের করলাম। একইভাবে আমরা এই সূত্র দিয়ে টি এর জায়গায় এস এফ ওয়াই বসাই দিলে এফ ওয়াই এর মান আমরা জানি, ওইখান থেকে আমরা এস বা স্টিলের কতটুকু এরিয়া লাগবে সেটা আমি পেয়ে যাব। আমি কি বুঝাইতে পারছি? তাহলে মুদ্রা কথা হচ্ছে, কনক্রিট যে পরিমাণ কম্প্রেশন নিবে, স্টিল ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ টেনশন নিতে হবে। তো এই কনসেপ্টে আরসিসি তৈরি হয়। কিন্তু এর যদি ব্যত্যয় ঘটে তাহলে কি হবে? ঠিক আছে, এখন আমরা একটু দেখি যে একটা যদি নির্দিষ্ট একটা বিম থাকে, একটা তার নির্দিষ্ট হাইট থাকে, মনে করলাম বিমটার ডেপথ হচ্ছে 15 ইঞ্চি, তাহলে নিউট্রাল এক্সিস কততে আছে? নিউট্রাল এক্সিস আছে হচ্ছে 7.5 ইঞ্চিতে। এই 7.5 ইঞ্চি কনক্রিট ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ স্টিলকে ব্যালেন্স করতে পারে। মানে 7.5 ইঞ্চি কনক্রিটের সাপেক্ষে আমি মনে করলাম যে এইখানে আসলে সে 5টা স্টিলকে ব্যালেন্স করতে পারে। এটা কোথা থেকে পেলাম? আমি ওই যে সি ইকুয়াল টু টি থেকে পাইলাম। এই 5টা সংখ্যাটা কই থেকে পাইলাম? যে আমি বাইর করলাম হচ্ছে এই কনক্রিটের এরিয়া দিয়ে সি বাইর করলাম, ইকুইভ্যালেন্ট করে আমরা জানি সি ইকুয়াল টু টি হইতে হবে। ওইখান থেকে আমরা স্টিল বাইর করলাম, বাইর করে আমরা দেখলাম যে এইখানে ধরে নিলাম আমরা 5টা স্টিলকে সে ব্যালেন্স করতে পারে। তখন গিয়ে 5টা স্টিল যদি আমি দেই, তাহলে গিয়ে সি ইকুয়াল টু টি হবে। এটা রিভার্স ভাবে বের করলাম, সি এর মান এখানে বসায়, টি এর সূত্র জানি এস এফ ওয়াই, ওইটা ইউজ করে এস এর মান বের করলাম। তাহলে ওইখানে কয়টা এস লাগলো বা কতটুকু স্টিল, কয়টা স্টিল নাম্বার অফ বার লাগলো সেটা আমরা বের করলাম। তো এই কন্ডিশনটাকে বলা হচ্ছে ব্যালেন্স কন্ডিশন। এই ব্যালেন্স কন্ডিশনে, ব্যালেন্স কন্ডিশন এই ব্যালেন্স কন্ডিশনে সি ইকুয়াল টু টি হয়, তখন সি ইকুয়াল টু টি হবে। এটা হচ্ছে তার এই কনক্রিটের এরিয়ার সাপেক্ষে তার ধারণ ক্ষমতা। ঠিক আছে, আর এই যে রিইনফোর্সমেন্টের রেশিও তার টোটাল এরিয়ার সাপেক্ষে, বিমের উইডথ যদি ধরলাম 10, এই টোটাল এরিয়ার সাপেক্ষে
তার কতটুকু কনক্রিট এরিয়ার সাপেক্ষে তার কতটুকু স্টিল আছে, সেটা যদি আমরা বের করি, বিডি S/BD, এটাকে বলা হচ্ছে রিইনফোর্সমেন্ট রেশিও। রিইনফোর্সমেন্ট রেশিওটা কি? রিইনফোর্সমেন্ট রেশিও হচ্ছে তার টোটাল, মানে বিমের টোটাল এরিয়ার সাপেক্ষে, এরিয়া বলতে ইফেক্টিভ এরিয়া, এই টোটাল হাইট তো আমরা জানি 15, এখান থেকে কাভারিং বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমার ইফেক্টিভ ডেপথ ডি, আর এটাকে যদি আমরা বি ধরি, ঠিক আছে, বিমের উইডথ, ইফেক্টিভ ডেপথ ডি, তাহলে এই বিডি হচ্ছে আমার ইফেক্টিভ এরিয়া, কনক্রিট এরিয়া। এই টোটাল বিমের কনক্রিট এরিয়ার সাপেক্ষে কতটুকু স্টিল আছে সেটার যে রেশিও, এটাকে বলা হচ্ছে রিইনফোর্সমেন্ট রেশিও। আমি কি বুঝাইতে পারছি? এটাকে দ্বারা প্রকাশ করে। রিইনফোর্সমেন্ট রেশিও কেমনে বাইর করব? আমরা এই যে স্টিলের এরিয়া এটা বসাবো, ডিভাইডেড বাই টোটাল কনক্রিটের এরিয়া, মানে কনক্রিটের এরিয়া সাপেক্ষে কত শতাংশ স্টিল আছে, বা কত পার্সেন্টেজের স্টিল আছে, সেইটা কেই বলা হচ্ছে রিইনফোর্সমেন্ট রেশিও এবং এখন যদি আমি এখানে 5টা স্টিলের এরিয়া বসাই এবং এটাকে ইয়ে করি, তখন এটাকে বলা হচ্ছে ব্যালেন্স রিইনফোর্সমেন্ট রেশিও বি, অথবা আমি এটাকে নাম দিতে পারি ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও, ম্যাক্স। এটাকে আমরা নাম দিতে পারি ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও, ম্যাক্সও বলতে পারি। ম্যাক্সিমাম, এই ডেপথে 15 ইঞ্চি ডেপথের একটা বিম ম্যাক্সিমাম 5টা রডকে সে ব্যালেন্স করতে পারে, এটা হচ্ছে তার ক্যাপাসিটি, পারে। কিন্তু রডের সংখ্যা তো এইভাবে আসবে না, রডের সংখ্যা আসবে এক্সটার্নাল মোমেন্ট থেকে। এখন এক্সটার্নাল মোমেন্ট ক্যালকুলেশন করলাম আমরা, যে বিমের উপরে লোড আসতেছে, লোড থেকে কতটুকু মোমেন্ট আসতেছে, এই মোমেন্টকে ব্যালেন্স করার জন্য আমার কতটুকু স্টিল লাগে। এখন ব্যালেন্স করার পরে আমি দেখলাম যে আমার আসলে 3টা স্টিল লাগে, তার ক্যাপাসিটির সম্পূর্ণ ক্যাপাসিটি হয় না, তখন এটাকে বলা হচ্ছে 3টা স্টিল লাগলো আর 2টা ক্যাপাসিটি আমাদের রয়ে গেল, এখানে লাগলো না। তাহলে ঘটনাটা কি হয়ে যাচ্ছে? তখন কিন্তু এই সি এবং টি এর যে ব্যালেন্সিং কন্ডিশন, এটা বিগড়াই যাচ্ছে। মানে সি এখানে হয়ে যাচ্ছে গ্রেটার দেন টি, মানে কম্প্রেসিভ ফোর্স টেনজাইল ফোর্সের চেয়ে বেশি হয়ে যাচ্ছে, কারণ টেনজাইল ফোর্সের সমান হইতো যদি আমি 5টা স্টিল ইউজ করতাম, তাহলে সি ইকুয়াল টু টি হইতো, মানে ব্যালেন্সিং কন্ডিশন হইতো। কিন্তু এখানে হয়ে যাচ্ছে হচ্ছে সি ইজ গ্রেটার দেন টি, এবং এইটাকে বলা হচ্ছে আন্ডার রিইনফোর্সড বিম। তার ক্যাপাসিটি হচ্ছে 5টা, কিন্তু আমার আসলে দরকার পড়তেছে 3টা মোমেন্টকে ব্যালেন্স করার জন্য, তাহলে তার টোটাল ক্যাপাসিটির চেয়ে কম স্টিল আমি দিচ্ছি। তো এটাকে বলা হচ্ছে আন্ডার রিইনফোর্সড বিম। এখন এরকম যদি ঘটনা ঘটে, তাহলে এই বিমটা যখন ফেইলিওর কন্ডিশনে যাবে, মানে যখন ফেইল করতে যাবে, তখন সে ফেইল করবে ইয়েল্ডিং বাই স্টিলের মাধ্যমে। তো প্রথম কথা হচ্ছে যে আমাকে জানতে হবে যে একটা বিম যদি ফেল করে, তাহলে সে দুই ভাবে ফেল করতে পারে, একটা ক্রাশিং অফ কনক্রিটের মাধ্যমে আর আরেকটা হচ্ছে ইয়েল্ডিং অফ স্টিলের মাধ্যমে। ইয়েল্ডিং অফ স্টিলের মাধ্যমে কখন সে ফেল করবে? যখন তার ম্যাক্সিমাম ক্যাপাসিটির চেয়ে কম রিইনফোর্সমেন্ট আমি প্রোভাইড করব, ঠিক আছে, মানে দরকার হবে আর কি। আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 5টা, সে ব্যালেন্স করতে পারতো, এখন এক্সটার্নাল মোমেন্টের কারণে আমার দরকার পড়তেছে হচ্ছে 3টা। তাহলে এই 3টা দেওয়ার কারণে সি এবং টি এর ব্যালেন্স বিগড়ায় গেল এবং সি ইজ গ্রেটার দেন টি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তখন বলছে যে এইটা যখন ফেইলিওর কন্ডিশনে যাবে, মানে আস্তে আস্তে ধীরে ধীরে যখন বছরের পর বছর যাবে, লোড বাড়বে, যখন সে ফেইল করতে যাবে, হুম, বা ফেল করতে যাবে, তখন সে কিভাবে ফেল করবে? কে আগে ফেল করবে? কনক্রিট কে আগে ফেল করবে নাকি স্টিল আগে ফেল করবে? তো তারা বলছে যেহেতু কনক্রিট শক্তিশালী, মানে সি ইজ গ্রেটার দেন টি, এই কারণে যদি ফেল করে, কোনো কারণে যদি বিম আলটিমেট পজিশনে গিয়ে ফেল করে, আগে ফেল করবে স্টিল। তো স্টিল ফেল করা মানে হচ্ছে স্টিল ব্যাকে যাবে। তো ব্যাকে গেলে তো সে ভেঙে ভেঙে বাইর হইতে পারবে না, কারণ এই কনক্রিট তো এই টোটাল স্টিলটাকে ধরে রাখতেছে, সারাউন্ডিং স্টিলকে কে ধরে রাখতেছে? এই কনক্রিট।
তাহলে সে বাঁকতে চাইলেও এর চারপাশে যে কনক্রিট, এটা সহজে তাকে বাঁকতে দিবে না। ঠিক আছে? তো মানে একেবারে বেঁকে ফেল করতে দিবে না। এইটা বিমটা প্রথমে এইরকম একটু বাঁকবে যখন তার ফেলিওর কন্ডিশনে আসবে। তো এইভাবে বাঁকলে তখন ধীরে ধীরে এখানে কিছু ক্র্যাক জেনারেট করবে বিমের মধ্যে। এইভাবে কিছু ক্র্যাক জেনারেট করবে। তখন টেনশন জোন মানে নিচের দিকে, নিউট্রাল এক্সিসের নিচের দিকে এরকম ক্র্যাক জেনারেট করবে। তো ক্র্যাক জেনারেট করলে তো মানুষ বুঝে যাবে যে আচ্ছা, বিমটা তো হঠাৎ করে বাঁকা বাঁকা লাগতেছে, আবার বিমে কিছু ক্র্যাকও দেখা দিচ্ছে। তখন মানুষ বলবে তাহলে তো ইঞ্জিনিয়ারে দেখাইতে হবে। ইঞ্জিনিয়ার আসবে, আইসা বলবে যে আহ ঠিক আছে, এইটা তো মনে হয় আহ, মানে লোড বেশি চলে আসছে, অথবা কোনো কারণে রডের ক্যাপাসিটি কমে গেছে, বছর অনেক হয়ে গেছে, এই কারণে বিমটা ফেল করতেছে। তো বিমটা ফেইলিওর কন্ডিশনে চলে আসছে, আপনারা তাড়াতাড়ি ইভাকুয়েট করে যান, বিল্ডিংটাকে খালি করে দেন। হ্যাঁ, তখন কিন্তু সে একটা ওয়ার্নিং পাইল। এই খালি থাকা অবস্থায় তখন এইটাকে আরো রেট্রোফিটিং করে, এইটার স্টিলের ক্যাপাসিটি নিচে আরো কিছু স্টিলের লেয়ার প্রোভাইড করে, হ্যাঁ, ক্যালকুলেশন করে স্টিলের লেয়ার প্রোভাইড করে এটাকে ফিক্সিং করা যাবে। তো এইটাকে বলা হচ্ছে ইয়েল্ডিং অফ স্টিলের মাধ্যমে ফেইলিওর। এবং এই ফেলিওরটা কখন হয়? যখন সি ইজ গ্রেটার দেন টি হয়ে যায়। মানে তার যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি, র ম্যাক্স, তার চেয়ে যদি আমি কম স্টিল প্রোভাইড করি, মানে আমাদের এই তিনটা স্টিলের রেশিও বা কারেন্ট স্টিলের রেশিওকে আমরা যদি বলি হচ্ছে র, তাহলে র ইজ স্মলার দেন যখন র ম্যাক্স হয়, তখন আমার স্টিল ইয়েল্ডিং এর মাধ্যমে ফেলিওর হয়। সি ইজ গ্রেটার দেন যদি টি হয়, মানে এই র ইজ স্মলার দেন র ম্যাক্স হওয়া মানে হচ্ছে সি ইজ গ্রেটার দেন টি হয়ে যাওয়া, একই কথাই। তখনও এটা স্টিল ইয়েল্ডিং এর মাধ্যমে ফেলিওর করবে। আর আরেকটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আন্ডার রিইনফোর্স বিম। আন্ডার রিইনফোর্স বিম এইটাও স্টিল ইয়েল্ডিং এর মাধ্যমে ফেল করবে। তাহলে এই ঘটনাটা ঘটতেছে যে যদি আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটির চেয়ে আমি, ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 5টা, সি ইকুয়াল টু টি ব্যালেন্স কন্ডিশন মেনটেন করার জন্য আমাকে এখানে এখানে আমি প্রোভাইড করতে পারি 5টা, কিন্তু মোমেন্টের কারণে, এক্সটার্নাল মোমেন্টের কারণে এখানে আমার 3টা স্টিল দিলেই হয়ে যাচ্ছে, আমার 5টা স্টিল দরকার নাই। তাহলে তার ক্যাপাসিটির তুলনায় কম স্টিল যদি আমি দিই, তখন এটা হয়ে যায় র ইজ স্মলার দেন র ম্যাক্স। ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও হচ্ছে বর্তমান যে রিইনফোর্সমেন্ট রেশিও সেটা কম। কম্প্রেশন ফোর্স মানে এখন 5টা দিলে গিয়ে সি এবং টি ব্যালেন্স থাকতো, এখন যেহেতু 3টা দিচ্ছি তাহলে সি এর পাওয়ার বেশি হয়ে যাবে, মানে সি ইজ গ্রেটার দেন টি হয়ে যাবে। এইটাকে বলতেছে আন্ডার রিইনফোর্স বিম, এবং এইটাকেই বলতেছে সিংলি। এইটাকেই বলতেছে সিংলি। ঠিক আছে? তো এই সব জিনিসই একই, এবং তারা কিভাবে ফেল করবে? স্টিল ইয়েল্ডিং এর মাধ্যমে ফেল করবে। তো স্টিল ইয়েল্ডিং এর মাধ্যমে ফেলিওরের ইয়েগুলা কি কি? রিলেটিভলি মডারেট অ্যামাউন্ট অফ রিইনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়েছে। মডারেট অ্যামাউন্ট অফ রিইনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়েছে, ম্যাক্সিমাম না। 5টা ক্যাপাসিটি, তার মধ্যে 3টা রিইনফোর্সমেন্ট আমরা প্রোভাইড করছি, দরকার পড়ছে আর কি। টেনজাইল স্ট্রেংথ অফ স্টিল ইজ গ্রেটার দেন কম্প্রেশন স্ট্রেংথ অফ কনক্রিট। আমি যে লিখলাম সি ইজ গ্রেটার দেন টি, এইটাই যে টেনজাইল স্ট্রেংথ অফ স্টিল মানে হচ্ছে টি, টি স্মলার দেন কম্প্রেশন স্ট্রেংথ অফ কনক্রিট মানে টি স্মলার দেন সি, একই কথাই। সি ইজ গ্রেটার দেন টি অর টি ইজ স্মলার দেন সি, একই কথাই। এইটা ফেল করবে কিভাবে? স্টিল ইয়েলস, মানে স্টিল বাঁকতে চাইবে, স্ট্রেস হবে, এবং টেনশন গ্রেড প্রপাগেট কনক্রিট ক্র্যাক। কনক্রিটে ধীরে ধীরে কিছু টেনশন ক্র্যাক দেখা দিবে। আলটিমেটলি এরপরেও যদি আমি ট্রিটমেন্ট না করি, এই ওয়ার্নিং পাইয়েও যদি আমি ট্রিটমেন্ট না করি, তখন আস্তে আস্তে এটা নিউট্রালেক্সিস ইয়ে করে ছেদ করে, এটা দেখা যাবে যে উপরের দিকেও ক্র্যাক গুলা প্রপাগেট হয়ে যাবে, মানে কম্প্রেশন ফেলিওরের দিকে ধীরে ধীরে যাবে। এই কারণে বলছে সেকেন্ডারি কম্প্রেশন ফেলিওর। মানে ইনিশিয়ালি সে টেনশনে ফেল করবে, তারপরে ধীরে ধীরে কনক্রিট ফেল করতে থাকবে, কনক্রিটে চলে যাবে,
কনক্রিট আর স্ট্রেস দিতে পারবে না, কনক্রিট ফেল করবে। তো কনক্রিট ফেল করলে তো আর রড তো আর ধরে রাখতে পারবে না, সেটাও ফেল করবে। আর এইটার ক্ষেত্রে যথেষ্ট ওয়ার্নিং পাওয়া যায়, অ্যাম্পল ওয়ার্নিং। মানে ফেলিওরটা সাডেন হয় না, ঠিক আছে? ফেলিওরটা কি হয়, অ্যাম্পল ওয়ার্নিং আপনি পাবেন। আমি কি বুঝাইতে পারছি? এখন ঘটনা যদি এরকম হইতো যে মোমেন্ট, এখানে সেম বিম, মোমেন্ট বেশি চলে আসছে, বেশি চলে আসার কারণে আমার ক্যাপাসিটি হচ্ছে 5টা, কিন্তু মোমেন্টকে ব্যালেন্স করার জন্য আমাকে এখানে 6টা স্টিল দিতে হচ্ছে। তখন ঘটনাটা কি ঘটবে? তাহলে তো মোমেন্ট ব্যালেন্স হইলো না। ব্যালেন্স না হওয়ার কারণে তখন হয়ে যাবে টি ইজ গ্রেটার দেন সি, এবং হয়ে যাবে র ইজ গ্রেটার দেন রমেক্স। ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও হচ্ছে, বর্তমানে 6টা স্টিল দেওয়ার কারণে তার রিইনফোর্সমেন্ট রেশিও বেড়ে যাবে, ঠিক আছে? র ইজ গ্রেটার দেন রমেক্স হয়ে যাবে। এবং এইটা যেহেতু আমি তার ক্যাপাসিটির চেয়ে বেশি স্টিল দিছি, তখন এটাকে বলা হচ্ছে ওভার রিইনফোর্সড বিম। ওভার রিইনফোর্সড বিম, ফোর্সড বিম। এবং সেটাকেই আমরা বলি হচ্ছে ডাবলি। তো ডাবলি হইলে প্রবলেমটা কি? প্রবলেম কি, আমি যদি আমার যদি টেনশন ফোর্স গ্রেটার দেন কম্প্রেশন ফোর্স হয়ে যায়, আমার প্রবলেমটা কি? প্রবলেমটা এখানে বলছে যে এখন আর বিমটা স্টিল ইয়েল্ডিং এর মাধ্যমে ফেল হবে না, এখন বিমটা ফেল হবে কনক্রিট ক্রাশিং এর মাধ্যমে। যেহেতু পরবর্তীতে যখন ফেলিওর কন্ডিশনে যাবে, তখন আগে কে ফেল করবে, স্টিল না কনক্রিট? স্টিল ফেল করবে না, কনক্রিট ফেল করবে আগে। কারণ হচ্ছে স্টিলের ক্যাপাসিটি তো বেশি, স্টিল তো 5টা সে ব্যালেন্স করতে পারতো, আমি 5টার জায়গায় 6টা দিছি। তো তাহলে স্টিলের ক্যাপাসিটি বেশি, স্টিল তো ফেল করবে না। তাহলে আগে ফেল করবে কে, কনক্রিট। কনক্রিট আগে ফেল করবে। কনক্রিট ফেল করলে কি হবে, স্টিল কি আকাশে বাইসে থাকতে পারবে? টোটাল স্টিলকে ধরে রাখতেছে কি, এই কনক্রিট। যদি কনক্রিটই ফেল করে যায়, যে স্টিল তো আর বেশি দিয়ে অত লাভ নাই, বা স্টিলের শক্তি বেশি থাকলেও তো লাভ নাই। এটা আলটিমেটলি সাডেন কলাপস হবে। মানে এই কলাপসটা হচ্ছে সাডেন এন্ড এক্সপ্লোসিভ, অকার্স উইদাউট ওয়ার্নিং, কোনো ওয়ার্নিং দিবে না, ধাপ করে ভেঙে পড়ে যাবে। তো আমি যদি ওভার রিইনফোর্স বিম হয়, র ইজ গ্রেটার দেন রমেক্স হয়, টি ইজ গ্রেটার দেন সি হয়, অথবা ডাব্লিউ হয়, তাহলে ফেইলিওর প্যাটার্নটা হবে ক্রাশিং অফ কনক্রিটের মাধ্যমে। কে আগে ফেল করবে, স্টিল এবং কনক্রিটের মধ্যে কে আগে ফেল করবে, কনক্রিট আগে ফেল করবে। কনক্রিট ফেল করলে অটোমেটিকলি, স্টিল তো আর ধরে রাখছে কনক্রিট, কনক্রিটই তো স্টিলকে ধরে রাখছে, তাহলে অটোমেটিক্যালি স্টিল ফেল করে যাবে। এই কারণে দুইটা একই সাথে ফেল করে এটা একটা বেসাকার কাহিনী হয়ে যাবে, তোমাকে কোনো ওয়ার্নিংও দিবে না, বিম ব্যান্ডও করবে না, বিম ক্র্যাকও শো করবে না, এটা ফেল করে যাবে। তাহলে তো আমি তো এই ফেলিওর চাই না, আমি সাডেন এক্সপ্লোসিভ ফেলিওর চাই না। আমি চাই হচ্ছে আমাকে একটা ওয়ার্নিং দেখ, যদি ফেলিওর হয় কোনো সময় বিমের, তাহলে আমাকে অ্যাটলিস্ট ওয়ার্নিং দিবে, বিমটা ব্যান্ড হবে, আমি বুঝতে পারবো যে বিমে কোনো ত্রুটি হচ্ছে। আমাকে এটার মেজার মেজার নেওয়ার টাইম দিতে হবে। আমি একটা স্ট্রাকচারে এরকম চাই। তো এটা সিংলিতেই পসিবল, ডাবলি হইলে কনক্রিট ক্রাশিং এর মাধ্যমে ফেল করে। তাহলে আমি কিন্তু ডিস্টিংগুইশ করতে পারলাম। আমরা র ইজ গ্রেটার দেন রম, স্মলার দেন রমেক্স হইলে ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্টের চেয়ে আমার বর্তমান রিইনফোর্সমেন্ট রেশিও এটা যদি কম হয়, তাহলে এটা হবে সিংলি। এবং এটা ফেল করবে কিভাবে, এটা ফেল করবে ইয়েল্ডিং বাই স্টিলের মাধ্যমে। আর আমার যদি র ইজ গ্রেটার দেন রমেক্স হয়, তখন এইটা হবে ওভার রিইনফোর্স বিম। এবং এইটা ফেল করবে কিভাবে, এটাকে আমরা বলবো ডাবলি। এবং এটা ফেল করবে কিভাবে, কনক্রিট ক্রাশিং এর মাধ্যমে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ফেলিওর আসতেছি বিম, এইভাবে আসলে আমরা ফেল করবে আর কি। ওকে।
এখন আমরা খুব দ্রুত আগায় যাব, এটা বুঝাইতে গিয়েই আসলে সময় লাগছে। আমি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছি? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, ওই যে আমি বলছিলাম যে ব্যালেন্স রিইনফোর্সমেন্ট রেশিও রবি যখন সি ইকুয়াল টু টি হবে, তখন যে রিইনফোর্সমেন্ট রেশিও থাকবে এটাকে বলা হচ্ছে রবি, ব্যালেন্স রিইনফোর্সমেন্ট রেশিও। এবং এটা বের করার সূত্রটা হচ্ছে, এটা একটু মুখস্থ করতে হবে। এটা সূত্র হচ্ছে 0.85 বিটা ওয়ান এফ সি প্রাইম বাই এফ ওয়াই এপসালন ইউ ডিভাইডেড বাই এপসালন ইউ প্লাস এপসালন টি। বিজ্ঞ গবেষকরা ব্যালেন্স রিইনফোর্সমেন্ট রেশিও বের করার জন্য এই সূত্রটা ডেভেলপ করছে। এটারও প্রমাণ আছে, কিন্তু আমরা আর ওইদিকে যাচ্ছি না। ঠিক আছে। এপসালন ইউ বলতে বোঝায় আলটিমেট স্ট্রেইন অফ কনক্রিট, আর এপসালন টি টেনজাইল স্ট্রেইন অফ কনক্রিট। ঠিক আছে। তো এপসালন ইউ এর মান সাধারণত 0.003, আর এপসালন টি এর মান 0.005। এফসি প্রাইম এফ ওয়াই প্রশ্নে দেওয়া থাকবে বা আমি জানবো 0.85, এটা সূত্রে 0.85, আর বিটা ওয়ান এটার মান নির্ভর করে এফসি প্রাইমের উপরে। তো এটা জেনারেলি 0.85 হয়, 0.88 থেকে 0.9 এর মধ্যে হয়। আমরা জেনারেলি 0.85ই ধরি, মানে এইটাও 0.85, এটা কনস্ট্যান্ট। আর বিটা ওয়ান এর মান হচ্ছে 0.85। এটা করে আমি ব্যালেন্স রিইনফোর্সমেন্ট রেশিও রবি বের করতে পারি। ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও সাধারণত এফসি প্রাইম যেহেতু ব্যালেন্সটাই ম্যাক্সিমাম হওয়ার কথা, ব্যালেন্সটাই আসলে ম্যাক্সিমাম হওয়ার কথা। তো অনেক ক্ষেত্রে ব্যালেন্সটাই আসলে এটাই ম্যাক্স হওয়ার কথা, এটাই ম্যাক্সিমাম হওয়ার কথা। কিন্তু দেখা যায় যে এফসি প্রাইম অনেক সময় ভেরি করে, মানে এফসি প্রাইম আমরা আসলে যত ইউজ করি তত আসলে প্র্যাকটিক্যালি অ্যাচিভ নাও হইতে পারে। তো এই কারণে ম্যাক্স কিভাবে বের করে, এই ব্যালেন্স রিইনফোর্সমেন্ট রেশিওকে 75% ধরা হয় ম্যাক্স বের করার জন্য। ঠিক আছে। 25% আমাদের সেফটি। তো এইটা করে বের করে আবার রবি ইকুয়াল টু ম্যাক্স এটা ধরেও তুমি করতে পারো, অসুবিধা নেই। আর তুমি যদি সেফটি মেনটেন করতে চাও, তাহলে এফসি প্রাইম যেহেতু ভেরি করতেছে, এই কারণে ব্যালেন্সের রিইনফোর্সমেন্ট রেশিওর 75% নিয়ে আমরা ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও বের করতে পারি। আচ্ছা, আন্ডার ইনফোর্স বিম আমি একটু আগে বলছি যে যদি র স্মলার দেন বি হয়, বি মানে ম্যাক্স ধরে নাও। যদি আমার রিইনফোর্সমেন্ট রেশিও মানে ব্যালেন্স রিইনফোর্সমেন্ট রেশিও হচ্ছে বর্তমান রিইনফোর্সমেন্ট রেশিও কম হয়, তাহলে এটা আন্ডার ইনফোর্স বিম। এই ক্ষেত্রে টেনজাইল ক্যাপাসিটি অফ বিম, আন্ডার ইনফোর্স বিম মানে কি, টেনজাইল ক্যাপাসিটি অফ বিম স্মলার দেন কম্প্রেসিভ ক্যাপাসিটি অফ কনক্রিট। ফেলিওর কিভাবে হবে? আন্ডার ইনফোর্স বিম হলে স্টিল ইয়েল্ডিং এর মাধ্যমে ফেলিওর হবে। এইটা বিম টাইপ, এটা হচ্ছে বেসিক্যালি সিঙ্গেল, আমি যেটা বললাম একটু আগে তাই। ওভার রিইনফোর্স বিম, এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট রেশিও ইজ গ্রেটার দেন ব্যালেন্স রিইনফোর্সমেন্ট রেশিও, মানে র ইজ গ্রেটার দেন বি। এখানে লেখা হয় নাই, এটা লিখতে হবে, র ইজ গ্রেটার দেন বি অর ম্যাক্স। ঠিক আছে। যদি হয় তখন সেটাকে বলা হচ্ছে ওভার ইনফোর্স রেশিও। ওভার রিইনফোর্সমেন্ট রেশিও এটা টেনজাইল ক্যাপাসিটি কম্প্রেশন ক্যাপাসিটি যে বেশি হয়ে যায়, এটার ফেলিওর হয় হচ্ছে কনক্রিট ক্রাশিং এর মাধ্যমে ফেলিওর হয়, এবং সাডেন এবং এক্সপ্লোসিভ কম্প্রেশন ফেলিওর হয়। হ্যাঁ। আর বিম টাইপ বেসিক্যালি ডাবলি। তাহলে আমি কি বুঝাইতে পারছি আন্ডার এবং ওভার রিইনফোর্স বিম বলতে কি বুঝাই? ওই আমি বলছিলাম যে আগের যে কথাগুলা। এখন আমি কোনটা চাই? আমি কি কনক্রিট ক্রাশিং এর মাধ্যমে ফেলিওর চাই, নাকি আমি স্টিল ইয়েল্ডিং এর মাধ্যমে ফেলিওর চাই? আমি কোনটা চাই? আমি একটা বিমের ক্ষেত্রে ফেলিওর পার্টটা কিরকম চাই? আমি অবশ্যই চাই যে আমার বিমটা ফেল হোক স্টিল ইয়েল্ডিং এর মাধ্যমে। ঠিক আছে না, মানে আন্ডার ইনফোর্স বিম চাই আমি। তো এইটাই বলছে যে রিজনস ফর প্রোভাইডিং আন্ডার ইনফোর্স বিম কেন চাই। কারণ হচ্ছে যে স্টিল এরিয়া ভেরি থ্রু আউট দ্য বিম লেন্থ। দেখা যায় যে বিমের লেন্থ বরাবর স্টিল এরিয়া অনেক সময় ভেরি করে। ঠিক আছে। এই কারণে আমরা আন্ডার ইনফোর্স বিম চাই। ম্যাটেরিয়াল প্রপার্টিজ আর আননোন। দেখা যায় যে
ওই যে বললাম কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ সব সময় আহ আহ, ইয়ে করে না, ভেরি করে। এই কারণে আমি আবারও একটু বুঝাই যে আমার এই যে কনক্রিট এরিয়া আছে, এই কনক্রিট এরিয়া আসলে আমার 5টা বিম রডকে ধরে রাখতে পারে। এই কনক্রিট এরিয়া আমার 5টা রডকে ধরে রাখতে পারে। এটা ব্যালেন্স কন্ডিশন বা ম্যাক্সিমাম। এখন আমি যদি 5টা স্টিলই আসলে তার তার মধ্যে প্রোভাইড করি তাহলে তো ব্যালেন্স হইলো, তার তো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, কিন্তু এখানে ঘটনাটা হয়েছে যে এই 5টা স্টিল প্রোভাইড করার পরে আমি দেখলাম যে আমি কনক্রিটের ক্যাপাসিটি যেরকম চিন্তা করছিলাম এরকম কনক্রিটের ক্যাপাসিটি না, তার চেয়ে প্র্যাকটিক্যালি অ্যাচিভ হয়েছে কম। তখন কিন্তু যদি এই যে সি বাইর করছি কনক্রিটের ক্যাপাসিটি দিয়ে, আর এটা হচ্ছে টি, তো বর্তমান কন্ডিশনে যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সি ইকুয়াল টু টি আছে, তাহলে তো সমস্যা তো হওয়ার কথা না। কিন্তু আমার সি যদি কোনো কারণে হ্যাম্পার হয়, সি ডিপেন্ড করে কার উপরে? এফসি প্রাইমের উপরে। এফসি প্রাইম সব সময় একই রকম অ্যাচিভ হয় না। আমি যেরকম ভাবে ধরে করব প্র্যাকটিক্যালি দেখা গেল যে কনক্রিটের কাস্টিং ওইভাবে মেনটেন করা সম্ভব না। তো তখন কি হয়ে গেল, কোনো একটা কারণে যদি সি আমি সমান দিছি হিসাব করে, কিন্তু সি স্মলার দেন টি হয়ে গেল, যদি এফসি প্রাইমের অ্যাচিভ করতে না পারি তাহলে কি হয়ে যাবে? সি স্মলার দেন টি হয়ে যাবে। সি স্মলার দেন টি হয়ে যাওয়া মানে কি? এটা ওভার ইনফোর্স বিম এর মতো কাজ করবে এবং এটা কম্প্রেশন ফেলিওর হবে। আমি তো এটা চাই না। তো যার কারণে আমি ফুল ক্যাপাসিটির সমান স্টিল আসলে আমি দিব না। আমার ফুল ক্যাপাসিটি যদি থাকে হচ্ছে 5টা, সে ব্যালেন্স করতে পারে, ঠিক আছে, আমি এখানে 4টা দিতে পারি। 4টাকে আমি এলাও করতে পারি, 4টা এলাও করতে পারি, ঠিক আছে। হ্যাঁ, 4টা 4টা হচ্ছে মাঝখানে একটা দিলাম, 4টা। তার ক্যাপাসিটি ছিল 5টা, আমি দিছি তার কয়টা? 4টা। তা আমি 4টা এলাও করছি। বুঝা গেছে? তো এইটাকে বলা হচ্ছে আন্ডার রিইনফোর্স বিম। আমি এই কারণে আন্ডার রিইনফোর্স বিমটা প্রিফার করি, ব্যালেন্সও না। ব্যালেন্স হইলেও কিন্তু এফসি প্রাইমের কারণে আমার এখানে একটা ঝামেলা তৈরি হইতে পারে। হ্যাঁ, আবার ওভার রিইনফোর্স তো অবশ্যই না। আমি এইসব কারণে আন্ডার রিইনফোর্স বিম প্রিফার করি। আরো প্রিফার করি হচ্ছে শোজ ডিফ্লেকশন। যে ম্যাটেরিয়াল প্রপার্টিজ আর আননোন, আননোন বলতে বোঝায় যে এই যে এফসি প্রাইম যে আমি যেটা ধরতেছি সেটা যে অ্যাচিভ হবে তার কোনো গ্যারান্টি নেই। এই কারণে ম্যাটেরিয়াল প্রপার্টিজ আর আননোন। শোজ ডিফ্লেকশন এন্ড ভিজিবল ওয়ার্নিং, ডিফ্লেকশন দেখায়, ভিজিবল ওয়ার্নিং দেখায়। আর ফেলিওর ডিউ টু স্টিল ইয়েল্ডিং, স্টিল ইয়েল্ডিং এর মাধ্যমে ফেলিওর হয়। তো এইসব কারণে আমরা আন্ডার রিইনফোর্স বিমটাকে প্রিফার করি, মানে সিংলি রিইনফোর্স বিমটাকে আমরা প্রিফার করি। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও ওই ব্যালেন্সের মতোই আমি বলছিলাম, যে ব্যালেন্সের মতোই বের করে এই যে 0.85 বিটা ওয়ান এফসি প্রাইম বাই এফ আই এপসাইলন ইউ প্লাস এপসাইলন টি। এপসাইলন টি এর মান আমরা আহ, যেটা আছে সেইটা আমরা ইউজ করে থাকি হচ্ছে এপসাইলন টি এর মান 0.004। ম্যাক্সিমাম বের করার জন্য আমরা ইউজ করে থাকি এপসাইলন টি এর মান হচ্ছে 0.004। আর এপসাইলন ইউ এর মান আমরা ব্যবহার করে থাকি হচ্ছে 0.003। আবার মিনিমাম একটা স্টিলও আবার দিতে হয়। মানে দেখা গেল যে কোনো কারণে আমি হিসাব করে দেখলাম আমার আসলে স্টিল এই বিমটাতে মোমেন্ট হিসাব করলাম, করে আমি দেখলাম আমার আসলে স্টিল লাগে একটা। তাহলে কি আমি একটা স্টিল দিব? না, অবশ্যই না। এইটার জন্য হচ্ছে আমাদের মিনিমাম কতটুকু স্টিল আমাকে দিতেই হবে, লাগুক আর না লাগুক আমাকে দিতেই হবে। মোমেন্টের জন্য লাগুক আর না লাগুক আমাকে প্রোভাইড করতেই হবে। সেটাকে বলা হচ্ছে মিনিমাল স্টিল রেশিও। এটা বের করে কিভাবে? এটা বের করার জন্য সূত্র দিয়ে দিছে 3√এফসি প্রাইম বাই এফ ওয়াই মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 200 বাই এফ ওয়াই। এই শর্ত সাপেক্ষে মানে 200 বাই এফ ওয়াই করবো
এইটা করব। করে এটা অবশ্যই 200/FY এর চেয়ে বড় হইতে হবে অথবা সমান হইতে হবে। এটা যদি ছোট হয়ে যায় তাহলে আমি 200/FY যেটা আছে সেটাই আমি মিনিমাম স্টিল হিসেবে ইউজ করব। তো সাধারণত 200/FY যেটা আছে সেটাকেই মিনিমাম স্টিল হিসেবে আসলে ইউজ করে থাকে আর কি। আমি কি বুঝাইতে পারছি? যে তাহলে আমরা দেখলাম যে মোটামুটি ব্যালেন্সড রিইনফোর্সমেন্ট রেশিও বলতে আমরা কি বুঝাই। ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও এটা আসলে ব্যালেন্সডই হয়। তো কেউ কেউ আবার ব্যালেন্সড এর চেয়ে 0.75 মানে এটা আন্ডার হিসেবে চিন্তা করে ব্যালেন্সের চেয়ে 0.75 গুণ ধরে 0.25 সেফটি রাখে আর কি। আন্ডার রিইনফোর্স বিম কি, ওভার রিইনফোর্স বিম কি, কেন আমরা আন্ডার রিইনফোর্স বিম প্রোভাইড করি, আর ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও বের করার সূত্রটা, আর মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিও বের করার সূত্রটা। এখন আমি চলে আসি আমার মোমেন্টের ইকুয়েশনটা বের করার জন্য, সিগনি রিইনফোর্স বিমের জন্য আমরা যে মোমেন্ট ইকুয়েশনটা বের করব সেটা। তো আপনারা একটু আহ এই সময়টা আবার শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে আপনারা আবার জয়েন করেন। তাহলে মোমেন্টের ইকুয়েশনটা আমরা দেখি একবার খুব দ্রুত, এরপর অঙ্কতে চলে যাব। দেখবেন যে দুইটা ম্যাথ আছে, প্রবলেম 1 এন্ড প্রবলেম 3। এই দুইটা ম্যাথ আমরা দেখবো। প্রবলেম 2 আমরা আগে দেখে ফেলছি, এটা WSD মেথড, এটা আমরা আগে দেখে ফেলছি। প্রবলেম 1 এন্ড প্রবলেম 3 এই দুইটা ম্যাথ আমরা জাস্ট দেখবো আর কি। আচ্ছা, এখন আমরা দেখতেছি হচ্ছে সিগনি রিইনফোর্স বিম ডিজাইন ইউএসডি মেথডে আমরা জানি আমরা ম্যাটেরিয়াল প্রপার্টি আমরা হচ্ছে আলটিমেট পর্যন্ত ধরি। তো আলটিমেট লিমিটের কাছাকাছি গেলে তার ডায়াগ্রামটা ইলাস্টিক পর্যন্ত, তার ডায়াগ্রামটা এরকম থাকে, হচ্ছে স্ট্রেস ডায়াগ্রামটা লিনিয়ার থাকে, তাই না? কিন্তু আলটিমেটের ক্ষেত্রে গেলে এই ডায়াগ্রামটা হয়ে যায় প্যারাবোলিক। ঠিক আছে, এই ডায়াগ্রামটা হয়ে যায় হচ্ছে প্যারাবোলিক। এই যে প্যারাবোলিক হয়ে যায়, কারণ স্ট্রেস স্ট্রেস ডায়াগ্রাম তখন আর লিনিয়ারলি বিহেভ করে না। তো এই প্যারাবোলিক ডায়াগ্রাম থেকে তার রেজাল্টেন্ট ফোর্স বের করাটা, এই যে যেটা আমরা সি বের করি, এটা বের করাটা খুব ডিফিকাল্ট। তো এই কারণে একজন সায়েন্টিস্ট আছেন হুইটনি। তো হুইটনি কি করলো, এই প্যারাবোলিক ডায়াগ্রামটাকে একটা ইকুইভ্যালেন্ট রেক্টেঙ্গুলারে কনভার্ট করে দিল। ঠিক আছে, এই প্যারাবোলিক ডায়াগ্রামটাকে প্রস্তাব করলো, যেহেতু এটার ক্ষেত্রে আমরা রেজাল্টেন্ট ফোর্স বের করাটা ডিফিকাল্ট, তো এটাকে আমরা একটু কনভার্ট করে ইকুইভ্যালেন্ট রেক্টেঙ্গুলার ফোর্সে কনভার্ট করে ফেলি। কনভার্ট করলে গিয়ে দেখতে দেখতে পাচ্ছে যে এই প্যারাবোলিক ডায়াগ্রামটা শেষ হওয়ার কথা ছিল নিউট্রাল এক্সিসে, কিন্তু এটা রেক্টেঙ্গুলার করে ফেলার পরে এটা নিউট্রাল এক্সিস থেকে কিছুটা উপরে উঠে যায়। তো আগে কিন্তু নিউট্রাল এক্সিসের দূরত্বটা আমরা খুব সহজে বের করতে পারতাম, যেটাকে আমরা বলতেছি হচ্ছে h/2। এই বিমের হাইট যদি হইতো তাহলে তার নিউট্রাল অ্যাক্সিস কোথাও অবস্থিত, তার অর্ধেকে, h/2 তে। এখন কিন্তু আর h/2 হবে না, এই হাইটটুকুকে তারা, এই রেক্টাঙ্গুলার স্ট্রেস ব্লকের হাইটটুকুকে তারা নাম দিছে হচ্ছে এ। এখন আমরা রেজাল্টেন্ট ফোর্সটা বের করি। রেজাল্টেন্ট ফোর্স সি ইকুয়াল টু আমরা জানি স্ট্রেস ইনটু এরিয়া, মানে ফোর্স ইকুয়াল টু আমরা জানি স্ট্রেস ইনটু এরিয়া। কনক্রিট কতটুকু স্ট্রেস নিতে পারে সেটা হচ্ছে ম্যাক্সিমাম FC প্রাইম। এবং কনক্রিট কোন এরিয়ার মধ্যে কাজ করতেছে সেটা হচ্ছে, তার উইডথ হচ্ছে বি, আর তার হাইট হওয়ার কথা ছিল h/2, কিন্তু h/2 না হয়ে এইটা যেহেতু একটু উপরে উঠে গেছে, তাহলে A × B হবে, তার হাইট হয়ে যাবে A। এবং এইখানে 0.85টা কেন রাখছে? ওই যে ইউএসডি মেথডে যেহেতু এটা আলটিমেট পর্যন্ত আমরা চিন্তা করতেছি, তো সেহেতু FC প্রাইম যেহেতু আমাদের অ্যাচিভ হয় না প্র্যাকটিক্যালি, একেবারে ইকুয়াল অ্যাচিভ হয় না, এই কারণে সেফটির জন্য 0.85 FC প্রাইম করছে। মানে এই যে ম্যাক্সিমাম ফোর্স ছিল হচ্ছে FC প্রাইম, হুইটনি যখন এটাকে প্রস্তাব করলো, প্রস্তাব করলে
ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ ধরতে হচ্ছে 0.85 এফসি প্রাইম, মানে 0.15। আমার ফ্যাক্টর অফ সেফটি হিসেবে আমার হাতে আছে। ঠিক আছে, তাহলে সি বের হয়ে গেল। টি আমরা জানি আগের মতো AS FY, এবং তাদের মধ্যবর্তী লিভার আর্ম কত? লিভার আর্ম হচ্ছে উপর থেকে এটার অর্ধেক হচ্ছে A/2, রেজাল্টেন্ট ফোর্সের হাইট হচ্ছে তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা কাজ করবে তার অর্ধেকে। উপর থেকে হচ্ছে A/2, এবং এটা যদি ইফেক্টিভ ডেপথ হয় ডি, এটা আমি বুঝাচ্ছি না, যেহেতু আগে আমি বুঝাইছি। ইফেক্টিভ ডেপথ হচ্ছে ডি, তাহলে আমাদের লিভার আর্মটা হবে D-A/2। এই যে ডি থেকে A/2 বাদ দিলে এই দূরত্বটা পেয়ে যাব। তাহলে আমরা জানি যে এটাকে আমরা দিলাম হচ্ছে জেড। আমরা জানি যে মোমেন্ট বের করার জন্য আমাদের T×Z করতে হবে অথবা C×Z করতে হবে। যদি আমরা T×Z করি, তাহলে টি এর মান কত? AS/FY, আর জেড এর মান কত? D-A/2। এইটা হচ্ছে আমাদের নমিনাল মোমেন্ট ক্যালকুলেশনের ইকুয়েশন। নমিনাল মানে হচ্ছে একটা বিম অ্যাকচুয়াল যে মোমেন্টটা নেয় সেটা হচ্ছে নমিনাল মোমেন্ট। ঠিক আছে, অ্যাকচুয়াল যে মোমেন্টটুকু নেয়। কিন্তু এইটাও আমরা সেফটির জন্য আমরা আলটিমেট মোমেন্ট ক্যাপাসিটি বের করতে গেলে ইউএসডি মেথডের কারণে আমরা স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর ফাই ইউজ করি। এটাকে নমিনাল মোমেন্ট এর সাথে গুণ দিয়ে আমরা আলটিমেট মোমেন্ট বের করি। এই ফাই এর মান হচ্ছে বেন্ডিং এর জন্য বা ফ্লেক্সারের জন্য হচ্ছে 0.9। তাহলে যে মোমেন্ট পাবো অরিজিনালি সে নিতে পারে ওই বিমটা, তাকেও আবার কমায় ধরবো। কিভাবে কমায় ধরবো? আমরা 0.9 দিয়ে গুণ দিব, গুণ দিয়ে যেটা পাবো সেটাই হচ্ছে তার প্রকৃত মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই এর হাইটটা কত, এটা কেমনে পাবো? এটা পাওয়ার জন্য আমাদের C=T কন্ডিশনটা নিলাম। সি এর মান হচ্ছে 0.85 এফসি প্রাইম AB, আর টি এর মান হচ্ছে AS/FY। তো ওইখান থেকে আমরা এর মানটা বের করতে পারবো এই সূত্র ইউজ করে। এই এটাকে আলাদা রেখে দিলাম, বাদ বাকিটাকে ভাগ দিয়ে নিচে নিয়ে গেলাম। তাহলে এই যে নিউট্রাল এক্সিসের হাইটটা, নিউট্রাল এক্সিস না, যেখান পর্যন্ত হচ্ছে আমাদের স্ট্রেস ব্লক উঠবে, স্ট্রেস ব্লকের হাইটটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। তো এইটা আমরা ইউজ করবো আর কি। তাহলে আমাদের মেইন সূত্রটা হচ্ছে মোমেন্ট বের করার এইটা, Mn = AS/FY D - A/2। আরেকটা সূত্র আছে মোমেন্ট বের করার, আরেকটা সূত্র আছে, এটা অন্যভাবে প্রমাণ করা যায়। তো এটার প্রমাণটা আমরা দেখতেছি না, যেহেতু এটা বহুলভাবে ব্যবহৃত হয়, এই কারণে আমরা এই সূত্রটাই আসলে দেখতেছি। এখন আমরা অঙ্কতে চলে যাই, এখন বুঝতে সুবিধা হবে, অঙ্কটা করলে বুঝতে সুবিধা হবে। এখানে একটা বিম আছে, প্রবলেম দেওয়া আছে। তো এই বিমটার আহ উইডথ দেওয়া আছে 12 ইঞ্চি, আর বিমের হাইট দেওয়া আছে 20 ইঞ্চি। বিমটার মধ্যে চারটা 9 নাম্বার বার দেওয়া আছে, FC প্রাইম FY এগুলা দিয়ে দেওয়া আছে। বলছে যে বিমটার নমিনাল ফ্লেক্সার স্ট্রেংথ এবং ম্যাক্সিমাম মোমেন্ট ক্যাপাসিটি, ম্যাক্সিমাম মানে হচ্ছে আলটিমেট। ওই যে নমিনাল যেটা আছে, নমিনালকে 0.9 দিয়ে গুণ করলে আমরা আলটিমেট পাই, সেটাই হচ্ছে তার ম্যাক্সিমাম মোমেন্ট ক্যাপাসিটি। আমরা ডিজাইনে কোনটা ইউজ করতে পারবো? ইউএসডি মেথডে ডিজাইন করে। তো প্রথমেই এরকম একটা বিম পাওয়ার পরে আমাকে চেক দিতে হবে যে এটা সিঙ্গলি না ডাবলি। আমাকে আগে চেক দিতে হবে ইজ স্মলার দেন ম্যাক্স, অর ইজ গ্রেটার দেন ম্যাক্স। যদি সিঙ্গলি হয় সিঙ্গলি সূত্র ইউজ করব, ডাবলি হইলে ডাবলি সূত্র ইউজ করব। যেহেতু আমি ডাবলি এখনো পড়াই নাই, আপনি যদি কখনো ইজ গ্রেটার দেন ম্যাক্স পেয়ে যান, তাহলে লিখে দিতে পারেন শুড বি ডিজাইন এস ডাবলি। ঠিক আছে, দিস বিম শুড বি ডিজাইন এস ডাবলি। কখনো যদি পান, আর যদি পেয়ে যান স্মলার দেন ম্যাক্স, তাহলে এর মোমেন্ট ক্যাপাসিটি বের করার যে এই যে নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি বের করার সূত্র আমরা একটু আগে দেখছি, যে AS/FY D - A/2 এই সূত্র দিয়ে বের করে ফেলতে হবে। ঠিক আছে, এরপরে আলটিমেট মোমেন্ট ক্যাপাসিটি বের করবেন কিভাবে? ফাই ইন্টু নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি। এ এর মান কেমনে বের করবেন? এ এর মান বের করার সূত্র হচ্ছে A =
এস এফ ওয়াই 0.85 এফ সি প্রাইম বি। ওকে, তো প্রথম কথা হচ্ছে যে আমাকে র বের করতে হবে। র হচ্ছে রিইনফোর্সমেন্ট রেশিও। র কেমনে বের করে? আমাকে এস বাই বিডি করে, একটু আগে আমরা দেখাইছিলাম যে স্টিলের এরিয়া সাপেক্ষ কনক্রিটের এরিয়া, ইফেক্টিভ এরিয়া, স্টিলের এরিয়া ডিভাইডেড বাই কনক্রিটের ইফেক্টিভ এরিয়া করলে র পাবো। র ম্যাক্স এর তো একটা কনস্ট্যান্ট সূত্র আছে, এটা বিজ্ঞ গবেষকরা অলরেডি আবিষ্কার করে ফেলছে, এটা আমি বুঝাইছিলাম। দুইটা বের করে তার মধ্যে কম্পেয়ার করবো। তো প্রথমে র বের করার জন্য আমার দরকার এস বাই বিডি। এস হচ্ছে স্টিলের এরিয়া, স্টিল বলছে 4টা 9 নাম্বার বার। তো বারের এরিয়া কেমনে বাইর করা লাগে, এটা আমার আগের ভিডিওটা দেখেন, ওইখানে বলা আছে, আমি এটা ডিটেলসে যাচ্ছি না। একটা 9 নাম্বার বারের এরিয়া হচ্ছে 1 ইঞ্চি স্কোয়ার। যেহেতু এখানে ইউজ করছে 4টা 9 নাম্বার বার, তাহলে এস হচ্ছে 4 ইঞ্চি স্কোয়ার। তাহলে আমরা র বের করতে পারবো এস বাই বিডি করে। এস হচ্ছে 4 ইঞ্চি স্কোয়ার, আর বিডি, বি হচ্ছে 12, আর ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ। কাভারিং বাদ দিলে ইফেক্টিভ ডেপথ আমরা পাইছি হচ্ছে 17.5। কাভারিং আমরা সাধারণত 1/2 ইঞ্চি বাদ দিই। তাহলে ওইখান থেকে আমরা করে পাইলাম র এর মান হচ্ছে 0.0190। এখন আসি হচ্ছে রম্যাক্স। রম্যাক্স এর জন্য তো বিজ্ঞ গবেষকরা সূত্র বলে দিছে যে ব্যালেন্স রিইনফোর্সমেন্ট রেশিও অথবা রম্যাক্স এর সূত্রটা কি হবে। তো সূত্র হচ্ছে 0.85 বিটা ওয়ান এফ সি প্রাইম বাই এফ ওয়াই এপসাইলন ইউ প্লাস এপসাইলন টি। এপসাইলন টি এর মান ধরেন 0.004, পরে পাইলাম রম্যাক্স হচ্ছে 0.0206। তাহলে এইখানে আমাদের র এর মান আর রমেক্স এর মান যদি কম্পেয়ার করি, তাহলে দেখবো র ইজ স্মলার দেন রমেক্স। মানে এটা আন্ডার ইনফোর্স বিম, এইখানে হচ্ছে সি ইজ গ্রেটার দেন টি। এটা হচ্ছে স্টিল ইয়েল্ডিং এর মাধ্যমে ফেলিওর, এবং এটা হচ্ছে সিঙ্গলি ইনফোর্স বিম। তাহলে সিঙ্গলি ইনফোর্স বিম হইলে মোমেন্ট বের করার সূত্র আছে এই যে এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। এখন এ এর মান জানি না, এ এর মান বের করবো কিভাবে? এস এফ ওয়াই 0.85 এফ সি প্রাইম বি। এস আমি জানি, এফ ওয়াই জানি, এফ সি প্রাইম জানি, প্রশ্নে দিয়ে দেওয়া আছে, সব দিয়ে দেওয়া আছে, এফ সি প্রাইম দেওয়া আছে, এফ ওয়াই দেওয়া আছে, সব এখানে বসাই দিব। বসাই দিলে এর মান চলে আসলো 5.88 ইঞ্চি, ওইটা এখানে বসাই দেই, নমিনাল মোমেন্ট পাওয়া গেলাম। হুম। আর আরেকভাবে নমিনাল মোমেন্ট বের করা যায়, ওইটা আরেকটা সূত্র দিয়ে, এটার আমরা প্রমাণ দেখি নাই, কিন্তু আরেকটা সূত্র দিয়েও বের করা যায়। এটার নাম হচ্ছে র এফ ওয়াই বিডি স্কোয়ার 1 - 0.59 র এফ ওয়াই বাই এফ সি প্রাইম। তো এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটা আমি নিব। এই দুইটার মধ্যে মিনিমাম হচ্ছে এইটা। তাহলে আমি নমিনাল মোমেন্ট এর সূত্র হচ্ছে 348503। নমিনাল মোমেন্ট থেকে আমরা ডিজাইন মোমেন্ট কেমনে বের করি? ইউএসডি মেথডে আরেকটা সেফটি ইউজ করি, যে ফাই দিয়ে গুণ করি। ফাই দিয়ে গুণ করে আমরা ডিজাইন মোমেন্ট অথবা আলটিমেট মোমেন্ট এটাকে বলে, এফ এম ইউ, এটা বের করি নমিনাল মোমেন্টকে ফাই দিয়ে গুণ করে। তো নমিনাল মোমেন্টকে আমরা ফাই দিয়ে গুণ করলাম, ফাই এর মান হচ্ছে 0.9। তাহলে 3136 হচ্ছে তার মোমেন্ট। সে যদিও অরিজিনালি নিতে পারে 3485 কিপ ইঞ্চ মোমেন্ট নিতে পারে, কিন্তু আমি ইউএসডি মেথড হওয়ার কারণে, সেফটি ফ্যাক্টর ইউজ করার কারণে আমরা এলাও করবো আছে সে আসলে নিতে পারে 3136। তো অঙ্ক একেবারেই সহজ। আমাকে বাইর করতে হবে হচ্ছে র। এই অঙ্ক আর আসলে করা লাগবে কিনা আমার জানা নাই, কারণ হচ্ছে এত সোজা আর কি। আমার প্রথম বাইর করতে হবে র, আর এই সূত্রগুলো দেখতে হবে। আমার বাইর করতে হবে হচ্ছে র ম্যাক্স। আমার কম্পেয়ার করতে হবে র এবং রমেক্স এর মধ্যে। যদি র স্মলার দেন রমেক্স হয়, তাহলে সিঙ্গলি হিসেবে আমি ডিজাইন করব। সিঙ্গলি হিসেবে ডিজাইন করার জন্য আমার সূত্র আছে দুইটা নমিনাল মোমেন্ট বের করার জন্য। এই দুইটা মোমেন্ট আমি সূত্র লিখে বাইর করব। দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটাকে আমি নিব। তারপরে আমি আলটিমেট মোমেন্ট বাইর করব কিভাবে? এই নমিনাল মোমেন্টকে ফাই দিয়ে গুণ করে, ফাই এর মান হচ্ছে 0.9। এই তো শেষ অঙ্ক। এই কয়টা স্টেপ ফলো করলে আমার অঙ্ক শেষ। র বের করব, রমেক্স বের করব, দুইটার কম্পেয়ার করব, তারপরে মোমেন্ট বের করব। মোমেন্টের নমিনাল মোমেন্ট বের করার দুইটা সূত্র আছে, একটা সূত্রের প্রমাণ আমরা দেখছি, একটা সূত্রের প্রমাণ আমরা দেখি নাই।
তো এই দুইটা সূত্র আমরা ইউজ করব, ইউজ করে দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটাকে আমি কনসিডার করব, এবং আমি পরবর্তীতে আলটিমেট মোমেন্টটা বের করব নমিনাল মোমেন্টকে ফাই দিয়ে গুণ করার মাধ্যমে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন আমরা চলে যাই হচ্ছে এই অঙ্কটা ডিজাইনে। ডিজাইনে হচ্ছে যে এইখানে কিন্তু আমরা বিমের সেকশন দিয়ে দিছিলাম, রড দিয়ে দিছিলাম, বলছিলাম যে এই বিমটা কতটুকু মোমেন্ট নিতে পারে সেটা বাইর করা। এখন আমি মোমেন্ট, মানে অ্যাকচুয়ালি আমরা দেওয়া থাকবে বা মোমেন্ট যেটা থেকে বের হয়, লোড, সেটা দেওয়া থাকবে। বলবে যে এই স্টিল এবং এই বিমের সাইজটা বের করো। এটা বলেছে ডিজাইন। তো জেনারেলি আমরা এইভাবেই করে থাকি। আহ, এই যে এইখানে বলছে যে একটা সিম্পলি সাপোর্টেড বিম, যেটা কিনা স্প্যান হচ্ছে 15 ফিট, এবং এটা ডেড লোড দিয়ে দেওয়া আছে 1.2 কিপ পার ফিট, আর লাইভ লোড দিয়ে দেওয়া আছে 2.15 কিপ পার ফিট। বলছে যে এটা ইউএসডি মেথডে ডিজাইন করো। তাহলে কি দেওয়া নাই? বিমের সেকশন দেওয়া নাই, মানে সাইজ কত এটা বলে দেওয়া নাই। বিমের ভিতরে কতটুকু রড আছে এটা বলে দেওয়া নাই, শুধুমাত্র বলে দেওয়া আছে স্প্যান। তো আমরাও যখন একটা বিম ডিজাইন করি আমরা জানি কি, যে একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব কতটুকু আছে, আর তার উপরে কি লোড আসতেছে সেটা আমরা জানি। তো এইভাবে আমরা এই অঙ্কটার মাধ্যমে, প্রবলেম 3 এর মাধ্যমে আসলে আমরা প্রকৃতপক্ষে একটা বিম ডিজাইন করে থাকি। আর ওইটা তো চেক, ওটা তো অলরেডি একটা ডিজাইন বিম তোমার কাছে আছে, ওইটা কতটুকু মোমেন্ট নিতে পারে সেটা আমরা দেখছিলাম। এখন ইউএসডি মেথডে ডেড লোড এবং লাইভ লোড দিয়ে দেওয়া আছে। এটা ডিরেক্ট যোগ করলে হবে না, এটাকে ফ্যাক্টর করতে হবে। ডেড লোডকে এখানে 1.2 দ্বারা, এসে মেথডে 1.2 দ্বারা ফ্যাক্টর করছে, লাইভ লোডকে ফ্যাক্টর করছে 1.6 দ্বারা। 1.4, 1.7 দিয়েও করতে পারো, অসুবিধা না। করে আমি আলটিমেট লোড বাইর করছি। এখন এটা যেহেতু সিম্পলি সাপোর্টেড, তাহলে তার মোমেন্ট কত? তার মোমেন্ট হচ্ছে, সিম্পলি সাপোর্টেড বিমের মোমেন্ট হচ্ছে WL² বাই 8। আমরা জানি ডাব্লিউ হচ্ছে এই লোড, আর এল হচ্ছে তার স্প্যান, স্প্যান হচ্ছে 15, 15² ডিভাইডেড বাই 8। এটা করে কিউব ফিটে আমি মোমেন্ট পাইলাম। এটাকে ইঞ্চিতে নেওয়ার জন্য 12 দিয়ে গুণ করছি, করে আমরা কিউব ইঞ্চিতে মোমেন্ট নিয়ে নিলাম। তাহলে এই মোমেন্টটা আসতেছে, এই মোমেন্টটাকে ব্যালেন্স করার জন্য আমার বিমের সাইজ কি হইতে হবে এবং বিমের ভিতরে রড কি দিব সেটা বের করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এখানে একটা প্রবলেম এসে দাঁড়ায়, যে আসলে আমাদের তো সিঙ্গলি না ডাবলি এটা বুঝবো কিভাবে? তাহলে বুঝার জন্য আমার র স্মলার দেন রমেক্স হইতে হবে, অথবা র ইজ গ্রেটার দেন রমেক্স হইতে হবে। এটা কম্পেয়ার করতে হবে। রমেক্স তো আচ্ছা কনস্ট্যান্ট সূত্র, এটা আমরা জানি, এটা বের করে ফেলতে পারবো। কিন্তু র, এটা বের করতে তো আমার এস লাগে, স্টিলের এরিয়া লাগে, S/BD। এখন এই এসটা তো আমাকে বের করতে হবে, তাই না? পরবর্তীতে বের বের করতে হবে, তা আমি তো জানি না। আমি তো জানি না এস কত, আমি তো জানি না এটার সাইজ কত, মানে ডেপথ কত। বি হয়তো বা আমরা ধরে নিতে পারবো, কিন্তু ডেপথ কত সেটা তো জানি না। হুম। তাহলে তো র বাইর করতে পারবো না। র যদি বাইর করতে না পারি, তাহলে র কি রমেক্স এর চেয়ে বড় না রমেক্স এর চেয়ে ছোট, সেটা কিন্তু আমরা বাইর করতে পারবো না। তাহলে এটা সিগলি হিসেবে ডিজাইন করবো না ডাবলি হিসেবে ডিজাইন করবো, এটা তো বুঝতেছি না। তখন তারা বলছে যে এটা সমাধানের জন্য আমরা ধরে নিলাম যে সিংলিশ সূত্রটা হচ্ছে যে র স্মলার দেন রমেক্স না, র স্মলার দেন অর ইকুয়াল টু রমেক্স। র রমেক্স এর চেয়ে ছোট অথবা সমান হইলে সেটা সিঙ্গলি। তো আমরা ধরে নিব এটা সিঙ্গলি। কিভাবে ধরে নিব? আমরা ধরে নিব র ইকুয়াল টু রমেক্স। আমরা ধরে নিব কি, র ইকুয়াল টু রমেক্স। এটা ধরে নিয়ে আমরা করব, ঠিক আছে? আমরা ধরে নিব র ইকুয়াল টু রমেক্স মানে হচ্ছে সিঙ্গলি। পরবর্তীতে এটাকে চেক করব যে আমি যে ধরছিলাম এটা ঠিক আছে কিনা, পরবর্তীতে চেক করব। আমরা ধরে নিলাম র ইকুয়াল টু রমেক্স, তাহলে রমেক্স বের করে ফেলি। রমেক্স এর সূত্র হচ্ছে 0.85 বিটা 1 FC প্রাইম বাই FY এপসাইলন ইউ প্লাস এপসাইলন টি। তো এপসাইলন ইউর মান হচ্ছে 0.003, এপসাইলন টি এর মান হচ্ছে 0.004। FC প্রাইম FY বিটা 1 এগুলো বসাই দিই, বিটা 1 0.85। এটা রমেক্স পাই গেলাম।
যাহাই রমেক্স তাহাই র, এটা ধরছি আমরা সিঙ্গলির জন্য। অ্যাকচুয়ালি এইটা, এটা হবে এখানে, শুধুমাত্র স্মলার দেন হবে না, স্মলার দেন ইকুয়াল টু হবে। ঠিক আছে, এখন আমরা রটা বের করব হচ্ছে অ্যাকচুয়ালি রমেক্স যেটা আছে সেটাই দিয়েই। ওকে, এই এই পার্টটুকু আসলে লাগবে না, এই পার্টটুকু লাগবে না, এটা বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখন আমাদের সূত্র হচ্ছে এম ইউ ইকুয়াল টু ফাই এম এম। আমরা জানি আলটিমেট মোমেন্ট আমরা নমিনাল মোমেন্টকে ফাই দিয়ে গুণ করে বের করি। তাহলে ফাই নমিনাল মোমেন্টের সূত্রটা আমরা বসাইলাম। দুইটা সূত্র আছে, দুইটার মধ্যে একটা সূত্র বসাইলাম যেটা আমরা প্রমাণ করি নাই, সেই সূত্রটা এখানে বসাইলাম, কারণ ওই সূত্রতে বিডি আছে, সাইজ আছে, যার কারণে ওই সূত্রটা বসাইলাম। র এফ ওয়াই বিডি স্কোয়ার 1 - 0.59 র এফ ওয়াই বাই এফ সি প্রাইম। তাহলে আলটিমেট মোমেন্ট যেটা, মানে সেটা তো ওই বিমের মধ্যে যে মোমেন্টটা আসতেছে ওইটাকেই রেজিস্ট করতে হবে, তাই না? যেটা আসতেছে সেটাকেই তো রেজিস্ট করতে হবে। তো কতটুকু আসতেছে, ওই যে একটু আগে ক্যালকুলেট করলাম, W²/8 করে এটা বসাইলাম এক পাশে, আর অপর পাশে ফাই এর মান 0.9 র। র হচ্ছে ওই যে র ম্যাক্স যেটা বাইর করলাম সেটাই হবে আমার র। এফ ওয়াই জানি, বিডি স্কোয়ার জানি না, এটা রেখে দিই, মানে বিমের সাইজ জানি না। তারপরে 1 - 0.59 র এফ ওয়াই বাই এফসি, এফসি। এইটা করে আমি বিডি স্কোয়ারের একটা মান পাবো। এখন বিমের উইডথ সাধারণত আমরা 10 ইঞ্চি থেকে 15 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে বিমের উইডথ। এটা এবং এইটার সাথে লোডের এবং স্প্যানের কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র রডের সংখ্যার উপরে সম্পর্ক। রড বসানোতে এক লাইনে কয়টা রড বসাইতে চাই, এক লাইনে যদি 3টা রড বসাইতে চাই তাহলে মোটামুটি 10 ইঞ্চি হইলেই হয়। যদি 16 mm 3টা রড বসাইতে চাই, 20 mm 3টা রড 10 ইঞ্চি হইলেই হয়। কিন্তু যদি এর চেয়ে বড় রড বসাইতে চাই হয়তো বা 12 12 ইঞ্চি লাগে। তো এটা আসলে লোডের সাথে সম্পর্কিত না, এটা রড কয়টা আমি বসাইতে চাই এক লাইনে তার সাথে সম্পর্কিত বিমের উইডথ। তো এই বিমের উইডথ আমরা ধরে নিলাম 10 ইঞ্চি, সাধারণত 10 থেকে 15-র মধ্যে হয়ে থাকে। আমরা 10 ইঞ্চি ধরে নিলাম, এখানে বসাই দিই, তাহলে বিমের ইফেক্টিভ ডেপথ চলে আসবে। এই যে বিমের ইফেক্টিভ ডেপথ চলে আসবে, কত আসছে? 14.5। আমরা একটু সেফটির জন্য 1 ইঞ্চি আর একটু বাড়াই নিলাম, 15.5। এটা হচ্ছে বিমের ইফেক্টিভ ডেপথ। এখন ইফেক্টিভ ডেপথ তো তার হাইট না, ইফেক্টিভ ডেপথের সাথে কাভারিং যোগ দিলে আমি হাইটটা পাবো। তাহলে কাভারিং কত হয়? 2.5 ইঞ্চি, যোগ দিয়ে হাইট পাইলাম 18 ইঞ্চি। তাহলে বিমটার সাইজ কত? সাইজ পেয়ে গেলাম 10 ইঞ্চি বাই 18 ইঞ্চি একটা বিম। তো সাইজ বের হয়ে গেলে এখন কি বাইর করা দরকার? এর ভিতরে রড কি লাগবে সেটা বাইর করা দরকার, তাই না? আচ্ছা, সেটা বাইর করার জন্য আমাদের এখানে এই যে এই সূত্র দিয়ে বের করতে পারবো। এম ইকুয়াল টু আমরা জানি ফাই এম এন ফাই এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু, যেটা প্রমাণ দেখলাম আমরা সূত্রটা। ওইটা থেকে এস কে এক পাশে রাখলাম, অন্যগুলাকে অন্য পাশে নিয়ে গেলাম, ওইটা দিয়ে আমরা বাইর করতে পারবো। এখন এইখানে এ বাইর করতে গিয়ে একটা প্রবলেমে পড়লাম, কারণ হচ্ছে এটা বের করতে আবার লাগে হচ্ছে এস। এই যে এস, কিন্তু আমি এস তো এখনো বাইর করি নাই, তাহলে এটাকে কি করতে হবে? অ্যাসিউম করতে হবে। অ্যাসিউম কত করব আমরা? প্রথমে হাইটের 3/1 ভাগ, হাইট হচ্ছে 18 ইঞ্চি, 18 ইঞ্চি 3/1 ভাগ 6 ইঞ্চি, এটা অ্যাসিউম করলাম, অ্যাসিউম করে এস বাইর করলাম। এখন আমি যে অ্যাসিউম করছিলাম 6 ইঞ্চি, এটা ঠিক আছে কিনা এটা এই সূত্র দিয়ে চেক দিব। চেক দিলাম, চেক দিয়ে দেখলাম না, ঠিক নাই। আমার এটা হয়েছে কত? 4.30 ইঞ্চি। তাহলে এখন ওই সেম সূত্রতেই এ এর মানটা 4.30 বসাবো। আগের আগের সূত্র দিই, এ এর মানটা 4.30 বসাবো। বসাইলে আলটিমেটলি আমি আমার রিইনফোর্সমেন্ট পেয়ে গেলাম। ঠিক আছে, এখন এটা যদি আমি 20 mm বার ইউজ করি বা নাম্বার 6 বার, নাম্বার 6 বারের এরিয়া হচ্ছে 0.48 ইঞ্চি স্কোয়ার। ওটা দিয়ে ভাগ দিলাম, ভাগ দিয়ে দেখলাম যে 5টা শূন্য 6 নাম্বার বার লাগে। তো এখানে বসাই দিই, এই 10 ইঞ্চি বাই 18 ইঞ্চি বিম, রড লাগে কয়টা? 5টা, 6 নাম্বার বার। এটা তো এরিয়া পাইলাম, টোটাল এরিয়াকে আমি যে বারটা ইউজ করব, এটা 16 mm করতে পারি, 20 mm করতে পারি,
অথবা নাম্বার 5, নাম্বার 6, যেটাই বলি না কেন করতে পারি। যে বারটা ইউজ করব তার এরিয়াটা এখানে বসাই দিতে হবে। বসাই দিলে আমার নাম্বার অফ বার চলে আসবে। তো এইভাবে করে আমরা একটা বিম ডিজাইন করতে পারি। এখন কথা হচ্ছে যে ওই যে প্রথমে আমরা ধরছিলাম র ইজ স্মলার দেন ইকুয়াল টু রমেক্স, তো রমেক্স তো আমরা জানি। এখন রটা বের করে ফেলি। ওই যে বলছিলাম যে পরে চেক দিব। র বের করার সূত্র হচ্ছে এস বাই বিডি। এই যে এস আমরা বের করছি কত, 2.28 ইঞ্চি স্কোয়ার, এটা বসাবো। বি হচ্ছে বিমের উইডথ, উইডথ হচ্ছে 10 ইঞ্চি। আর ইফেক্টিভ ডেপথ কত, ইফেক্টিভ ডেপথ বিমের হচ্ছে 15.5 ইঞ্চি। এটা বসায় দেখবো যে র আর রমেক্স এর কম্পেয়ার করে দেখবো র স্মলার দেন রমেক্স কিনা। যদি পাই তাহলে তো ওকে আছে, শেষ, অঙ্ক শেষ। আর যদি না পাই তাহলে আবার ডাবলি ডাবলি হিসাবে করতে হবে। রইস গ্রেটার দেন যদি রমেক্স পেয়ে যাই, তাহলে আমারটা সিঙ্গলি যে ধরছিলাম এটা ভুল, তাহলে আবার ডাবলি হিসেবে করতে হবে। তো এই টোটাল হচ্ছে 3টা অঙ্ক আমরা করছিলাম। এই যে প্রবলেম 1, প্রবলেম 2 এন্ড প্রবলেম 3, এই টোটাল 3টা অঙ্ক আমরা করলাম। 3টা অঙ্কই ইজি আছে, একটু দেখলেই পারা যাবে আর কি। তো ধন্যবাদ সবাইকে।